ধন্যবাদ কমরেড জাহানারা। আপনারা দেখেছেন এখানে আমাদের মহিলা আন্দোলনের নেত্রী, শ্রমিক আন্দোলনের নেত্রী, আমাদের পার্টির প্রাক্তন পলিট ব্যুরোর সদস্যা, তার ইংরেজি বইটা যেটা ছিল তার সেটার গতবারে বইমেলায় আমি নিজেই উন্মোচন করেছিলাম মোড়ক। আর আজকে যেহেতু আপনাদের ডাকা হলো, এই সুযোগে জানা গেল, যত লোক জানে এটা অনেকটা তার স্মৃতিকথা গড়ে ওঠা, একদম কিভাবে এতটা সময় বিচরণ করলেন, এটা এতটা বললাম এই জন্যই যে এই বইটা আরো বেশি প্রচার এবং প্রসার হোক, সেটা ইচ্ছা হয়। আমি প্রকাশককে ধন্যবাদ জানাবো লেখিকার সঙ্গে সঙ্গে। দুই, এখানে আমাদের কর্মশালা, নির্বাচনী কর্মশালা, এরকম কর্মশালা আমাদের ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, শিক্ষক, কর্মচারী, সমাজের বিভিন্ন অংশ, ক্ষুদ্র ব্যবসায়ী, আরো ইত্যাদি ইত্যাদি, এটা হচ্ছে। আজকে যেমন মহিলাদের দিয়ে শুরু করা হবে, যে কোনো ভালো কাজ শুরু করতে হয় বা শুরু করে মহিলারা। আগামীকাল আমরা করব কৃষক, তারপরে এই বীজ বপন শুরু হবে, তারপর পর চলবে আইনজীবী, চিকিৎসক। এটা করা হয় কারণ গোটা সংগঠন এবং আন্দোলন সংগ্রাম, তার যে অভিজ্ঞতা, সেটাকে নির্বাচনের সময় চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে কোন কোন বিষয়ে কিভাবে আমরা মানুষকে সংগঠিত করব। আজকের বিষয় হচ্ছে মূলত মহিলা সংগঠন, সংগঠক, নেতৃত্ব, কর্মী, তারা মহিলাদের মধ্যে যাবেন, সাধারণের মধ্যে যাবেন, তাদের অভিজ্ঞতা থেকে। আমাদের এই রাজ্যের বিধানসভা নির্বাচন হচ্ছে যখন, তখন এসআইআর, তার আগে এই 3 মাস ধরে একটা ট্রমাটাইজ অবস্থা, বিশেষত মহিলা, আদিবাসী, তপশিলি, সংখ্যালঘু, প্রান্তিক, তারপর হচ্ছে যারা হচ্ছে অনাথ, তারপর হচ্ছে যারা পরিযায়ী, তারপরে যাদের নানান রকমের হচ্ছে, তোমাকে পরিষ্কারভাবে স্ত্রী না পুরুষ এভাবে ভাগ করা যায় না, একটা বিশাল অংশের আছেন। আর ক্রমাগত আমাদের সমাজে এবং রাজনীতির অবস্থা হচ্ছে এই ধরনের প্রান্তিক মানুষরা বিপদে পড়ছেন, যারা আনডকুমেন্টেড তারা বিপদে পড়ছেন। মহিলাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, যেহেতু এটা লিগেসি প্রমাণ করতে বলা হচ্ছে এবং বাপ ঠাকুরদা ভার করতে বলা হচ্ছে, আমাদের সমাজে বিবাহিত হয়ে গেলে এশিয়াতে তাদের যে পূর্ব যে যোগ থাকে সেটাকে ভুলে গিয়ে বলা হয় শ্বশুর বাড়িতে নতুন ভাবে শুরু করতে হবে। অথচ ইলেকশন কমিশন বলছে শুধু তোমার স্বামীর পরিচয় নয়, শ্বশুরবাড়ির পরিচয় নয়, তোমার যেখান থেকে তুমি এসছো সেখান থেকে। আর উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর, উত্তর থেকে উত্তর পূর্ব, এভাবে তো মহিলারা একটা সংসার থেকে উৎপাটিত হয়ে আর একটা নতুন সংসার পাতেন। এটা ট্রমাটাইজ করেছে। আপনারা অনেকেই সামিল ছিলেন, আপনাদের সঙ্গে আরো অনেকেই ছিল, যারা এই ভোটাধিকার রক্ষার জন্য চেষ্টা করা হয়েছে। এটা সাংবিধানিক অধিকার, এবং তার সঙ্গে আসে আপনাদের সংগঠনেরও একটা বড় দাবি হচ্ছে সমানাধিকার। শুধু আপনাদের না, গোটা বিশ্বব্যাপী প্রগতিশীল আন্দোলন, তাদের দাবি হচ্ছে সমানাধিকার। আর প্রতিক্রিয়াশীল শক্তি হচ্ছে না, সমানাধিকার নয়, ধর্মের নামে, জাতের নামে, অর্থবলের নামে, লিঙ্গের নামে তাকে এই সমানাধিকার দেওয়া হয় না। এ রাজ্যেও একেবারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামমোহন রায় থেকে শুরু করে নারী আন্দোলনের দিগ্গজরা, তারা তাদের শিক্ষায়, সংস্কৃতিতে, রাজনীতিতে, স্বাধীনতা সংগ্রামে, প্রশাসনে, নানান দিক থেকে তারা এই লড়াই করেছেন। একটা গ্লাস সিল থাকে, তাদেরকে ঢুকতে দেওয়া হয় না। এখন যেহেতু সংবিধান বলেছে সমানাধিকার, সার্বজনীন ভোটাধিকার এরকম তাই। আমরা যখন আমাদের সংবিধান গ্রহণ করলাম, তখনও পৃথিবীর অনেক দেশ আছে যেখানে নারী পুরুষ উভয়ের সমান অধিকার ছিল না ভোটের ক্ষেত্রে, মহিলাদের অধিকার ছিল না। যেমন মহিলাদের সংরক্ষণ নেই, বলা হচ্ছে বারবার অ্যাসেম্বলি এবং পার্লামেন্টে করা হবে, অথচ আমরাই এখানে পঞ্চায়েত পুরসভায় সংরক্ষণ করেছিলাম। গণতন্ত্রে যদি সম্প্রসারণ হয়, তাহলে 21 বছর থেকে আমরা 18 বছর ভোটাধিকার করেছিলাম। আমরা বলেছিলাম নারী পুরুষ নির্বিশেষে হবে,
এবং তারা শুধু ভোট দেবে না, ভোটে দাঁড়াতেও পারবে এবং তাদের জন্য আসন সংরক্ষিত হবে পঞ্চায়েত এবং পুরসভায়। আর গত 30 বছর ধরে 1/3 সংরক্ষণের কথা শুধু বলা হচ্ছে, এখনো কাজে পরিণত হয়নি। 3, সমানাধিকারটা একটা শুধু স্লোগান নয়, ইকুয়াল রাইটস। এটা আসে ইকুয়ালিটি থেকে, সাম্যবাদের যে ধারণা, সমতার যে ধারণা। নজরুলের কবিতায় সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, বিশ্বে যা কিছু মহান চিরকল্যাণকর, অর্ধেক তার সৃজিয়াছে নারী, অর্ধেক তার নয়। এটা স্বীকার করতে হবে। এইটাই অনেকে স্বীকার করে না। ধর্মের নামে, গোঁড়ামির নামে, শাস্ত্রের নামে, মনুবাদের নামে বলা হয় মেয়েদের এই অধিকার নেই, তারা সংসার ধর্ম পালন করবে। সে একটা বড় কর্পোরেট বডিতে যদি কোনো ম্যানেজমেন্ট বোর্ডের মেম্বারও হয়, মেয়েরা হলে তুচ্ছতাচ্ছিল্য করা হবে। তুই কি জানিস? তাহলে একেবারে নিচুতলা থেকে উপরতলা পর্যন্ত এটা আছে। আমরা সবসময় সমানাধিকারের পক্ষে, সেটা ধর্মের নামে হোক, সেটা ভাষার নামে হোক, সেটা প্রদেশের নামে হোক, সেটা লিঙ্গের নামে হোক। যদি ভাগ করা হয় যে কারোর অধিকার বেশি হবে, কারোর কম হবে, এই ইকুয়ালিটি আসলে আমাদের সংবিধানে এটা মানা হয়েছে। আপনারা জানেন ফরাসি বিপ্লবের সময় বলা হয়েছিল ইকুয়ালিটি, লিবার্টি, ফ্রেটার্নিটি। সেখান থেকে স্লোগান নেওয়া হয়েছে। কিন্তু আমাদের সমাজে যেহেতু ব্রাহ্মণ্যবাদ এমন জাঁকিয়ে বসেছিল, যেখানে এই সমানাধিকার ধারণা ছিলই না, সামাজিক ন্যায়ের প্রশ্ন, পুরুষদের মধ্যে নিম্ন জাতি, নিম্ন বর্গ, দলিত, আদিবাসী এভাবে ভাগ করা হয়েছিল। আর এই জন্যই আমাদের সংবিধানে তখন বলা হলো শুধু ইকুয়ালিটি, লিবার্টি, ফ্রেটার্নিটি না, বলা হলো সোশ্যাল জাস্টিস, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। আর আম্বেদকর বললেন যে ইকুয়ালিটি মানে শুধু ভোটাধিকার মানে রাজনৈতিক সবার সমান অধিকার, সেটাও ইলেকশন কমিশনে সে কে দিতে চাইছে। এখনো সবার সমান দেওয়া হয়নি। এখানে বুথ দখল করে, এই যে সবচেয়ে বেশি ডায়মন্ড হারবারে মস্তানি, গুন্ডামি, একেবারে গ্যাং, মাফিয়া, ভোট হতে দেবে না। ফলতায় বিরোধী কেউ ঢুকতে পারবে না। পুলিশ, মস্তান, গুন্ডা, টাকা, কালো টাকা সব নিয়ে ঝাঁপিয়ে পড়বে। আর ইলেকশন কমিশন এখন শুধু বুথ থেকে নয়, ভোটার লিস্ট থেকেই নাম বাদ দিতে চাইছে। এই জন্য সমানাধিকার লড়াই, ভোটাধিকার একসঙ্গে। এবং আমরা বামপন্থীরা মনে করি, কমিউনিস্টরা মনে করি, এটা আসে ইকুয়ালিটি থেকে, আইনের চোখে সবাই সমান। কিন্তু আমাদের নিচুতলার কোর্ট থেকে, পুলিশের কাছ থেকে উপরতলা পর্যন্ত দেখবেন আইনের চোখে সবাই সমান নয়। এই জন্য তো আমরা জাস্টিস ফর এই যে অভয়া কেন করতে হলো। মহিলা সমিতিকে আমি ধন্যবাদ জানাবো, মুক্তির চকে লড়াই কতটা করেছেন, বাইরে করেছেন আমতা, ভেতরে করেছেন, কোর্টে করেছেন, তারপরে হক ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়েছেন। কিন্তু এখন অসংখ্য মহিলা নির্যাতিত হচ্ছে, কিন্তু ন্যায় বিচার পাচ্ছে না। আর তখন দেখা যায় কিরকম বিজেপি, তৃণমূল, সিবিআই, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ সব এক হয়ে যায়। অর্থাৎ এটাই হচ্ছে সামাজিক কাঠামো, এটাই হচ্ছে রাষ্ট্রযন্ত্র। তারা এই অধিকার দিতে চায় না, দিতে চায়। এই ইকুয়ালিটির কনসেপ্টে আমি আম্বেদকরের কথা যেটা বলছিলাম, তাহলে রাজনৈতিক সমানাধিকার সেটা অনেক বেশি পরিব্যাপ্ত হয় না যদি অর্থনৈতিক সমানাধিকার না থাকে। সমান কাজে সমান মজুরি, কাজের সুযোগ, সেখানে কোনো ভেদাভেদ নয়। কিন্তু আছে, আমি বিস্তারিত পরে বলবো, এই জন্য বলছি না যে কিভাবে বারবার বলা হচ্ছে আন্দোলনের সংগ্রামে আপনারা লড়ছেন, কিন্তু সমান সুযোগ সবাইকে দেওয়া হচ্ছে না। ইকুয়ালিটি বিফোর ল মানে হচ্ছে ইকুয়াল অপরচুনিটি। আমাদের একটা স্কুলে, কলেজে ইকুয়াল অপরচুনিটি দেওয়া হয়নি, মেয়েদের ভর্তি দিতে দিল না। বিদ্যাসাগর রহমান কত লড়তে হয়েছে, রোকেয়াকে কত লড়তে হয়েছে মেয়েদের শিক্ষার জন্য, আজও লড়াই করতে হয়। ড্রপ আউটসে দেখবেন কত বেড়ে যাচ্ছে। যত ড্রপ আউটস হচ্ছে, যত সবাই কন্যাশ্রী বলুক, কিন্তু ড্রপ আউট হওয়া মানে হচ্ছে অল্প বয়সে বিয়ে, অল্প বয়সে সন্তান ধারণ, এবং তার সঙ্গে দাঁড়িয়েছে তার নিরাপত্তাহীনতা, সামাজিক অবক্ষয়, পেছিয়ে পড়া সমাজের যত রকমের কুপমণ্ডুক, যত রকমের কুসংস্কার, সেগুলোকে আবার ফিরিয়ে আনার চেষ্টা। দেখছেন ডাইনি প্রথার নাম করে আমাদের রাজ্যে পিটিয়ে মারছে। নেত্রদান করেছে তার জন্য অ্যারেস্ট করেছে পুলিশ। এই পেছিয়ে পড়া ধারণা নিয়ে আসে। আর সবচেয়ে বেশি হয় চা বাগান থেকে ইটভাটা পর্যন্ত, সর্বত্র মেয়ে পাচার বেড়ে গেছে।
মেয়ে পাচার বাড়ছে। সঙ্গে নারী নিরাপত্তার প্রশ্ন আছে। আগে ছিল আমরা সমানাধিকার কথা বলছিলাম, এখন হচ্ছে যে অধিকারটুকু আছে সেটাও কেড়ে নেওয়া হচ্ছে। এই ইকুয়ালিটি আসতে পারে না যদি না ইকুইটির কনসেপ্ট থাকে। ইকুইটি, ভাগিদারি, অংশ, আর সিকিউরিটি। এখন এটা তো কংক্রিট। হাওড়া ব্রিজে যাবেন, অন্য কোনো জায়গায় দেখবেন, আমি ত্রিফলার কথা বলছি না যেটা কারাপশন করেছিল, কিন্তু 3 কোণা থাকে ইঞ্জিনিয়ারিং এ, ট্রায়াঙ্গেল থাকে। ট্রায়াঙ্গেল কেন করে? সে ভার বহন করতে পারে। ইঞ্জিনিয়ারিং এ 3 কোণা করা হয়, তাহলে কি হয়, নাহলে এমনি চৌকো থাকলে বরফির মতো হয়ে যাবে, গোল থাকলে একটু ডিমের মতো হয়ে যাবে, প্রেশার যাবে না। কিন্তু ট্রায়াঙ্গেল থাকলে সেটা আটকে যাবে, বাড়বে না, ধসে যাবে না। এই সোশ্যাল ক্ষেত্রে ট্রায়াঙ্গেল হচ্ছে ইকুয়ালিটি একটা বার, ইকুইটি আর একটা বার, আর সিকিউরিটি আর একটা বার। তাহলে সমাজকে ধারণ করতে হয়, তাহলে আমাকে সমাজকে ইকুয়ালিটির জন্য, সাম্যের জন্য, সমতার জন্য, ইকুইটি অংশীদারিত্বের জন্য, এবং সিকিউরিটি নিরাপত্তার জন্য, কোনোটা আলাদা না। আজকে আমাদের রাজ্যে সমান অধিকারের, তার সঙ্গে হচ্ছে ইকুইটির, অংশীদারিত্বের, এবং তার সঙ্গে হচ্ছে সিকিউরিটি, একটার সঙ্গে একটা রিলেটেড, তিনটেই বিপদগ্রস্ত হয়েছে। আমাদের দেশে হয়েছে, পরে আমাদের রাজ্যে হয়েছে। এটা আপনাদের মানুষের কাছে বোঝাতে হবে, নিয়ে যেতে হবে। এবং ইকুইটি মানে কি, এই একটু ভাতা দিলাম, একটু ভাতা দিলাম, অবশ্যই এটা তো একটা অধিকার, কিন্তু আসলে তুমি ইকুইটি দিতে পারছো না। এই যে যুবদের বললো, কি এসব বললো না, যুবসাথী, আচ্ছা তার আগে তো যুবশ্রী ছিল। তাহলে সরকার, যে সরকার, যে মুখ্যমন্ত্রী বলছেন ডবল ডবল চাকরি বলে এসেছিলেন, তাহলে এখন যুবসাথীর জন্য লাইন কেন? আমি সেদিন দেখলাম ছেলেকে ইঞ্জিনিয়ারিং করিয়েছেন, কিন্তু বেকার আছে, মা কাঁদতে কাঁদতে লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করে, ফর্ম নিচ্ছেন যদি ভাতা পাওয়া যায়। তার মানে মিথ্যা বলেছিলেন 2 কোটি চাকরি দিয়েছি, মিথ্যা বলেছিলেন ডবল ডবল চাকরি, এটা তার মিথ্যার সার্টিফিকেট। আর যুবশ্রী করে যা করেছিলেন সেটা ফেলিওর হয়েছে। অভিষেক ব্যানার্জিকে যখন রাজনীতিতে তিনি অভিষেক করলেন ব্রিগেডে, সেদিন বলেছিলেন যুবা তৃণমূল, UIVA, যুবা তৃণমূল, তোমরা সবাই নাম লেখাও। তৃণমূলের লোকজনকে বলেছিলেন অভিষেকের পেছনে লাইন লাগাও, যুবা তৃণমূল হলে সবাই চাকরি পাবে। তাহলে সেটা ফেল করলো, তৃণমূলের ছেলে মেয়েদের ধোকা দিলেন। একটা প্রজন্ম ধ্বংস হয়ে গেল, নিয়োগে যা দুর্নীতি হচ্ছে, অন্যান্য হচ্ছে। আর এই যুবা, যুবশ্রী, তারপর হচ্ছে যুবসাথী, এগুলো হচ্ছে এক একটা মাইল ফলক তার ফেলিওরে, ধোকা দেওয়া। সেটা তো তরুণীদের হয়েছে। এখন বলছেন 40 বছর পর্যন্ত। আরে 40 বছর মানে, তাহলে যারা মাধ্যমিক পাস, তাই যারা মাধ্যমিক পাস করলো না, যারা ড্রপ আউট হলো, যাদের সবচেয়ে বেশি প্রয়োজন, পরিযায়ী হয়ে যাচ্ছে, তারা কি হবে, পাচার হয়ে যাচ্ছে, তাদের কি হবে? যদি এটা দিয়ে কোনো কাজ হয়, তাহলে তো ইউনিভার্সাল করা উচিত ছিল। আর 40 বছর মানে তিনি আগে যাদেরকে, এখন 45 হলো, 50 হলো, যাদেরকে 15 বছর ধরে ধোকা দিয়েছেন, তাদের বলছেন তোমাদের টাইম লিমিট হয়ে গেছে, টাইম বার হয়ে গেছে, তোমরা বার হয়ে যাও। তারাই তো ধোকা খেয়েছে। আজকে যার 45 বছর, সে তো 15 বছর আগে 20 বছরের যুবক ছিল, বলেছিল দিদি দেবে, রেলে চাকরি দেবে। মুখ্যমন্ত্রী বলেছেন রেলে কি সবার চাকরি হয়, মুখ্যমন্ত্রী হলে চাকরি দেওয়া হবে। মুসলমান ছেলেদেরকে বলেছিলেন মাদ্রাসা পরীক্ষা যা দিচ্ছিল 2011-তে, যে তোমরা মার্কশিট পাবে আর সঙ্গে সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবে। আর এটাকে বিজেপি বলেছিল অ্যাপিসমেন্ট। দেয়নি, ধোকা দিয়েছে। এই অ্যাপিসমেন্ট থিওরি এইভাবেই এসছে, যে সব মুসলমান পেয়ে গেল, হিন্দুরা কিছু বলে না। এখন মুসলমান বলছে কিছু পায়নি, তারা এখন রেগে যাচ্ছিল হবে। মুসলমান ছেলেদেরকে বলেছিলেন মাদ্রাসা পরীক্ষা যা দিচ্ছিল 2011-তে, যে তোমরা মার্কশিট পাবে আর সঙ্গে সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবে। আর এটাকে বিজেপি বলেছিল অ্যাপিসমেন্ট। দেয়নি, ধোকা দিয়েছে। এই অ্যাপিসমেন্ট থিওরি এইভাবেই এসছে, যে সব মুসলমান পেয়ে গেল, হিন্দুরা কিছু বলে না। এখন মুসলমান বলছে কিছু পায়নি, তারা এখন রেগে যাচ্ছে। একইভাবে মেয়েদের ক্ষেত্রে দেখবেন, আমি আরো বিস্তারিত পরে বলবো, এই যে কন্যাশ্রী বলে, যা বলে আর কি, বিভিন্ন লক্ষ্মী ভান্ডার বলে, এই শ্রী, অনেকে বলে এটা কেন শ্রী, মিস্ত্রি, তা নয়, সব উনি চুরি করেন। কেরালা প্রথম, অন্তত 25 বছর আগে আমি জানি, কারণ আমি যখন রাজ্যসভার মেম্বার ছিলাম, তাদের ওটাকে আমরা স্টাডি করেছিলাম, কুটুম্বশ্রী। কুটুম্বশ্রী বলে কারণ আমাদের টটা ওখানে ড হয়ে যায়, আসলে কুটুম।
এখন যেমন পরিযায়ী শ্রমিকদের বলছে গেস্ট ওয়ার্কার, অতিথি শ্রমিক, তাহলে এরা বলেছিল একটা পরিবার, একটা কুটুম আমাদের। আমি ট্যুরিজমের চেয়ারম্যান ছিলাম পার্লামেন্টারি কমিটির, কেরালা সবচেয়ে আগে ট্যুরিজমে। আমি কি দেখলাম পার্কে, সমুদ্রের ধারে, বিভিন্ন জায়গায় আইসক্রিম পার্লার মেয়েরা চালাচ্ছে, আর বোর্ড লাগানো আছে কুটুম্বশ্রী। সেলফ হেল্প গ্রুপ, মেয়েদেরকে গভর্নমেন্ট দিয়েছে সিট মানি, আর এখন তো তার থেকে বেড়ে বেড়ে তারা ম্যানুফ্যাকচারিং করছে। সুজন চক্রবর্তী একটা বই লিখেছে, কেরালা এবং পশ্চিমবঙ্গ, অধনমন, অধপতন আর উন্নয়নের ফারাক। এটা মহিলা সমিতির মধ্যে তার একটা চ্যাপ্টার হচ্ছে মহিলাদের ব্যাপারে। আপনাদের বলবো এই বইটার একটা চ্যাপ্টার অন্তত ছাপিয়ে জেরক্স করে পুনর্মুদ্রিত করে আপনারা দেবেন। মহিলাদের প্রশ্নে কেরালা এবং পশ্চিমবঙ্গ 15 বছরে কোথায় ছিলাম আমরা, বামফ্রন্ট আমলে কি ছিল, কোথায় নেমে গেল, আর কেরালা কিভাবে এগিয়ে গেল। এইরকম এই হেলথের ব্যাপারে, স্বাস্থ্যের ব্যাপারে ইত্যাদি বলছি না, বিস্তারিত হবে, সবই আমাদের কাছে আছে। আমরা পুরো একটা ডকুমেন্টস তৈরি করেছি এই নির্বাচনকে কেন্দ্র করে, যে আপনাদের পরে দিতে হবে। বিভিন্ন সেকশন, বিভিন্ন অ্যাসেম্বলি, বিভিন্ন বুথ, কোথায় কি অবস্থা আছে। এটা একটা পার্ট 1, তার সঙ্গে পার্ট 2 আছে। সবাইকে সবটা পড়তে হবে না, তো মোটা বই দিয়ে ঘাবড়ে যাবে না, যেমন এবিটির টেস্ট পেপার হতো। কিন্তু এক একটা অ্যাসেম্বলির আলাদা, এক একটা বুথের আলাদা, এক একটা জেলার আলাদা, এক একটা বিষয় আলাদা। মহিলা, সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে পানীয় জলের। এই গরম পড়বে, মেয়েদের সব বস্তিতে দেখবো আমরা লাইন। এখন তো মধ্যবিত্ত এলাকায় গ্রামে দেখছি ট্যাপ আছে কিন্তু জল নেই, মেয়েদের শৌচাগার নেই। এত নির্মল ভারত যোজনার নাম করে এত পুরস্কার ঘোষণা হলো, নির্মল গ্রাম হলো, কিন্তু বস্তিগুলোতে, কলোনিগুলোতে এই মোদি এসে বলেছিল ওপেন ডিফেকেশন হবে না। এখনো রেল লাইনের ধারে যান, এখনো নর্দমানের ধারে যান, এখনো বস্তির কাছে যান। স্বচ্ছ ভারত বলেছিল, এখন নোংরা পাহাড় ঢিবি দেখবেন। সিভিক অ্যামিনিটিস নেই গোটা দেশে, আমাদের রাজ্যে ভেঙে পড়েছে। পরিবহন ব্যবস্থা ভেঙে পড়েছে। কেরালা যদি পারে, আমরা কেন পারবো না? আপ সরকার দিল্লিতে পেরেছিল যে মেয়েদের পরিবহন ফ্রি করে দেওয়া হবে। তাহলে আমরা কেন, অন্তত যত ছাত্রী আছে আপনাদের সাথে ওরা পার হয়ে গেছে, কিন্তু স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যাওয়ার উৎসাহিত করার জন্য এবং ড্রপ আউটস করার জন্য অনেকগুলো অ্যান্টিডোটসের মধ্যে একটা আছে যে পরিবহন ফ্রি করে দিতে হবে বা ডিসকাউন্টেড করে দিতে হবে। তাহলে বাড়ি থেকে মনে করে ছেলের জন্য তাও কিছু টাকা খরচা করি, কারণ পড়ে নিলে কিছু কাজে দেবে, মেয়েদের পড়িয়ে কি হবে। এরকম আর অন্যান্য বিষয় আছে, আমরা এগুলো নিয়ে এখন আলোচনা করব। কিন্তু এটা বুঝতে হবে, লড়াইটা হচ্ছে এই যে হিলারি ক্লিন্টন এসেছিলেন না মমতাকে অভিনন্দন জানাতে, আর এখন ভেনেজুয়েলায় দেখছেন হেলিকপ্টার দিয়ে গিয়ে রাষ্ট্রপতি আর তার বউকে তুলে নিয়ে চলে গেল। দাঙ্গা হোক, যুদ্ধ হোক, সন্ত্রাসবাদ হোক, মেয়েরা হচ্ছে কোল্যাটারাল ড্যামেজ হয়ে যায়, সবচেয়ে বেশি তাদের উপর অসুবিধা হয়। তারপরে ধর্মীয় ঘৃণা এবং জাতপাতের নামে যাওয়া হয়, সে আসিফা হোক, হাতরাস হোক, আর হাঁসখালি হোক, সব মেয়েদেরকে বাজি ধরা হয়। যেমন দ্রৌপদীকে বাজি ধরা হয়েছিল রাজনৈতিক কর্মকাণ্ডে, যুদ্ধে, দাঙ্গায়। আর এই জন্য দেখবেন গালাগাল যখন দেয়, মেয়েদের তুলে, মা তুলে কেন দেয়, বোন তুলে কেন দেয়? ওরা হচ্ছে সবচেয়ে ইজি টার্গেট। তাহলে এই লড়াইটা হচ্ছে শুধু মেয়েদের না, পুরুষদের মধ্যে যে পুরুষতান্ত্রিক ভাবনা আছে সেটাকে কাটাতে হবে, সমানাধিকার ভাবনাকে বাড়াতে হবে, ইকুইটি বাড়াতে হবে। ইকুইটি কমছে বলেই এমএফআই বাড়ছে। যে মেয়েরা টাকা জমাতো এখন তারা ধার নিচ্ছে, কত গুণ বেড়ে গেছে। স্ট্যাটিস্টিক্স আছে, ওই সুজনের বইতে আছে, আপনাদের লেখায় আছে, আপনাদের পত্রিকায় আছে, একসাথে তো আছে। আপনারা এমএফআই নিয়ে ওয়ার্কশপ করেছেন, ন্যাশনাল লেভেলে মুভমেন্ট করেছেন, হিয়ারিং করেছেন। গ্রামকে গ্রাম উজাড় হয়ে যাচ্ছে। আগে যেরকম হতো মহাজনী ব্যবস্থায়, সেরকম হচ্ছে। সেখানে দাঁড়িয়ে এই মাইক্রো ফাইন্যান্সের নাম করে, যেমন চিট ফান্ডের নাম করে তৃণমূল লুট করেছিল, আজকে মাইক্রো ফাইন্যান্সের নাম করে তৃণমূলের লোকজন গ্রামে গ্রামে গরু, বাছর, জমি, ঘর সব দখল করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই, এই সামগ্রিক লড়াইকে মাথায় রেখে আপনারা গোটা শক্তি নিয়ে নামবেন। আপনারা পারবেন, কারণ আমরা দেখেছি অভয়াকাণ্ডের পরে কত মহিলা নেমেছে। সিএনআরসির সময় নাগরিকতার পরে প্রথমে মহিলারা নেমেছে, পুরুষরা পরে নেমেছে। সবচেয়ে বিপদের সময় মহিলারা সবার আগে এগিয়ে যায়। সেই লড়াই আপনারা সামিল হবেন এবং এই লড়াইয়ের সূত্রপাত আপনাদের দিয়ে আমরা প্রথমে করছি।
কিন্তু পাড়ায় পাড়ায় গিয়ে যে জনসংযোগ হচ্ছে, যে বৈঠক সভা হচ্ছে, যে গণসংযোগ হচ্ছে, তাতে আরো বেশি মহিলাদের নামাতে হবে। এবং অভয়া কাণ্ডের পরে যে মহিলাদের মধ্যে যে একটা অধিকার বোধ তৈরি হয়েছিল, নিরাপত্তার অভাবের জন্য ভয় না পাওয়া, ভয়হীন হয়ে রাত দখল করেছিল, রাস্তা দখল করেছিল, আমাদেরকে আসলে এখন বলতে হবে দেশটাকে এবং সমাজটাকে মহিলাদের দ্বারা হচ্ছে তোমাকে যাতে পরিচালিত হয় এবং তাদের সমানাধিকার হয়, এটা আমাদের চেষ্টা করতে হবে। আজকে আমরা এই জন্য ওয়ার্কশপ করলাম। 1 তারিখ থেকে আমরা আমাদের নির্বাচনী প্রচার শুরু করব, তাতে আপনাদের আমন্ত্রণ। আর 8 তারিখে বিশ্ব আন্তর্জাতিক নারী দিবস। এটা আপনারা বুঝে নেন, প্রথমে কিন্তু শুরু হয়েছিল আন্তর্জাতিক মহিলা শ্রমিক দিবস, শ্রমজীবী নারী দিবস। কিন্তু যা হয় আস্তে আস্তে অনেক হয়েছে। তাহলে আপনাদের সব দাবিকে যুক্ত করে সবাইকে নিয়ে 8 তারিখে নারী দিবসে শপথ নেবেন যে আমাদের এখান থেকে এই বিজেপি এবং তৃণমূল, সাম্প্রদায়িকতা, মনুবাদী শক্তি, গুন্ডা, বদমাইশ, দাঙ্গাবাজ এবং এই গ্যাংস্টারদের, মাফিয়াদেরকে, তোলাবাজদেরকে আমরা দূর করব। এবং বামপন্থীদের, বামফ্রন্টের এবং বামফ্রন্টের সঙ্গে যে সহযোগীরা যারা নির্বাচনে লড়াই করবে তাদের জন্য আপনারা কাজ করবেন, এই আশা রাখি। ধন্যবাদ। এখন আমি মনে করছি এমনিতে এত আসে না, মহিলারা কি করছে, বামপন্থীরা কি করছে, কিন্তু এখানে যখন এসছে যদি 2-4টে প্রশ্ন থাকে, আমি যা বললাম তার উপরে দাঁড়িয়ে তোমাদের মনে যদি কোনো সন্দেহ, কোনো প্রশ্ন যদি থাকে তাহলে প্রশ্ন করতে পারো। তোমাদের প্রশ্ন যাতে সবাই শুনতে পারে, আমার উত্তর যাতে শুনতে পারে, একটু দূরত্ব আছে, আমি তাহলে বলে দেবো। খুব কম সময় কাজ, এদের সময় আনি নিজে, আমি এদের অনুষ্ঠান থেকে আমি সময়টা একটু। মোনালিসা, আপনার সাথে পরিচয় করে দিয়ে হচ্ছে, একটু তো চেনেন কনিকাকে, ওর সর্বভারতীয় সম্পাদক বললো, জাহানারা হচ্ছে এখানকার সভাপতি, আর মোনালিসা হচ্ছে আমাদের এখানকার মহিলা সমিতির, গণতান্ত্রিক মহিলা সমিতির পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক, তাই তো? মোনালিসার মতো হাসি আছে। হ্যাঁ, মাইকে প্রশ্ন করতে হবে, ওই তোমার কাছে, তুমি অমায়িক আমি জানি, তুমি দিলে অন্য কেউ দেবে কিন্তু। হ্যাঁ, বাকিরা শুরু না বুঝতে পারো আমি কি প্রশ্ন করছি। হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার একদিকে, অন্যদিক থেকে বলা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার, যেটা আপনারা অভিযোগ করেন ডোন পলিটিক্স